বলেছিলাম y সমান mx প্লাস c। এখানে c এর পরিচয় কি বলেছিলাম? y এর ছেদাংশ। c এর পরিচয় কি বলেছিলাম? y এর ছেদাংশ। হলো না? মূলবিন্দু থেকে মূলবিন্দু থেকে রেখাটি দ্বারা y অক্ষের ছেদকৃত অংশ, বা সংখ্যায় বলবো y ছেদক। y ছেদক বলতে বোঝাচ্ছে y অক্ষের ছেদকৃত অংশ আর কি। তো এখানে এম এর পরিচয় কি? ঢাল। সরলরেখার ঢাল। এম এর পরিচয় হচ্ছে সরলরেখার ঢাল। এখন যদি আমি বলি একটা সরলরেখা দিয়ে বলে, সরলরেখার সাধারণ সমীকরণটা কি মনে আছে? এই এটা সরলরেখা প্লাস by প্লাস সি সমান 0, এটা হচ্ছে সরলরেখার সাধারণ সমীকরণ। এখন তোমাকে একটা সমীকরণ দিয়ে আমি যদি বলি এই সরলরেখার ঢাল কত, এত রেখার ঢাল কত, আমি যদি বলি, বলো তো কিভাবে বের করবা? ও এই যে এই সমীকরণটা দিয়েছিলাম না, উল্লম্বিক নয় এমন সরলরেখার সমীকরণ, এতকে ঢাল সমীকরণ বলে। কি বলে? ঢাল সমীকরণও বলা হয়। তার মানে y সমান mx প্লাস c কে ঢাল সমীকরণও বলা হয়। কেন বলা হয় ঢাল সমীকরণ? কারণ এই সমীকরণ থেকে সরাসরি আমরা ঢাল পেয়ে যাই। y সমান mx প্লাস c, এখানে হচ্ছে x এর সহগ যেটা, সেটা হচ্ছে ঢাল। ক্লিয়ার কথা? এখন যদি তোমাকে এরকম একটা সমীকরণ দিয়ে বলা হয় এটার ঢাল কত, তাহলে টেকনিকটা কি জানো? টেকনিকটা হচ্ছে যে y সমান mx প্লাস c এই আকারে প্রকাশ করার পরে x এর সহগ যে থাকবে সেই হচ্ছে ঢাল হবে। এখন যদি বলি এত রেখার ঢাল কত, তাহলে এই রেখাটাকে আমরা y সমান mx প্লাস c আকারে প্রকাশ করবো। তাহলে কিভাবে, এখান থেকে কিভাবে আসবো আমরা? dy সমান মাইনাস ax মাইনাস c। এখন দেখো এই সমীকরণ আকারে যদি প্রকাশ করতে চাই, y এর কি কোনো সহগ আছে? y এর সহগ নাই, কিন্তু এখানে y এর সহগ কত আছে? b। উভয় পক্ষকে b দ্বারা ভাগ করে দিলাম, তাহলে y সমান হবে মাইনাস a বাই bx মাইনাস c বাই b। ঠিক কিনা? জি স্যার। তাহলে দেখো তো এখানে x এর সহগ কে? মাইনাস a বাই b। তাহলে এই মাইনাস a বাই b হচ্ছে x প্লাস by প্লাস c সমান 0 সমীকরণের ঢাল। ক্লিয়ার? এখন যদি তোমাকে বলা হয় 5x প্লাস 3y প্লাস 5 সমান 0 সমীকরণের ঢাল কত, তাহলে এটা কি করবা? y কে ফ্রি রেখে বাম পাশে ডান পাশে সবাইকে নিয়ে যাবা। তাহলে এটা কি করবা? 3y সমান মাইনাস 5x মাইনাস 5, তারপর লিখবা সুতরাং y সমান মাইনাস 5/3x মাইনাস 5/3। তাহলে বলতো এখানে ঢাল কত? মাইনাস তাহলে এরকম একটা সমীকরণ দিয়ে যদি বলে ঢাল বের করো, তাহলে পারবে না? 5/, জি স্যার। এবার আসেন এই ঢাল বের করার একটা শর্টকাট সূত্র দেয়। তাহলে ঢালটা কেমন হবে? মানে ডাল পাশে কোথায়? হ্যাঁ বলেন। স্যার এখানে তো mx প্লাস c স্যার, কিন্তু আমাদের তো মানে এখানে বের হলো মানে মাইনাস বের হলো। এত সমস্যা হবে? ঢালের জন্য কি সির উপর কিন্তু নির্ভর করে? ঢাল বের করার জন্য না স্যার। কোনো প্রভাব পড়ে? সেখানে রেখে নাই, আমরা এটাকে প্লাস আকারেও লিখতে পারি। যেমন এটাকে যদি আমরা প্লাস এখানে দিয়ে পরের লাইনে দেখো মাইনাস 5/3 লিখে প্লাস দিলাম, আর মাইনাস যে 5/3 দিলাম, এই যে হয়ে গেল y সমান mx প্লাস c। বুঝতে পেরেছো? আমি যদি বলতাম এখানে c কত, তাহলে বলতাম যে মাইনাস 5/3, কারণ এখানে প্লাস চিহ্ন দিলে মাইনাস 5/3 হয়। আমি তো c চাচ্ছি না, আমি তো m চাচ্ছি। শুধুমাত্র y সমান mx প্লাস c আকারে প্রকাশ করার পরে m এর x এর সহগ দিয়ে সেইভাবে ঢাল। ক্লিয়ার? স্যার এখানে -5x এর মাইনাসটা কমন না যেত না? কমন নিয়ে লাভ কি? আমার দরকার হচ্ছে x এর সহগ। কমন নিয়ে লাভ কি হচ্ছে? মাইনাস কমন নিয়ে আমার লাভ কি হবে বলো? এখানে কি এরকম আছে y সমান মাইনাস mx প্লাস c এরকম আছে? তাই মাইনাস কমন নেবো। আমার দরকার x এর সহগ কত, y এর সহগ, আর c কত। c হচ্ছে y ছেদক আর x এর সহগ হচ্ছে ঢাল। ক্লিয়ার? জি স্যার।
এখন যদি তোমাকে বলি 10x প্লাস 5y প্লাস 5 সমান 6 দিলাম। 0 সমীকরণ ঢাল কত এটা নির্ণয় করতে কত সময় লাগবে তোমার? এত এর ঢাল কত কত সময় লাগবে? জি স্যার। কত সময় লাগবে? এখানে তো y না। ও আচ্ছা আচ্ছা, ধরো এটা y, কত সময় লাগবে? বেশি সময় কি লাগবে? না স্যার। কথার উত্তর দাও। না স্যার। তাহলে কি করবে বলো তো? 5y সমান -10x প্লাস -6। তাহলে এবার y সমান কত হবে? -10/5x -6/5। তাহলে বলতো ঢাল কত হচ্ছে? 5 দিয়ে কাটলে 2 হচ্ছে, -2x -6/5। বলো তো ঢাল কত? -2। -2। এই যে এতখানি করে করলাম -2, এটা করার আগে আমি কিন্তু ঢাল নির্ণয় করতে পারি। টেকনিকটা শিখবা। দেখো তো সমীকরণটার চেহারা দেখো, বাম পাশে সব আনার পর ডান পাশে কিন্তু 0। তাহলে একটা শর্টকাট বুদ্ধি দেই তোমাদের ঢাল বের করার। দেখো সূত্রটা, এই সূত্রটা লেখা হবে এমসিকিউ এর জন্য। ফর এমসিকিউ, এমসিকিউ এর জন্য, কিসের জন্য? এমসিকিউ x প্লাস by প্লাস c সমান 0 সমীকরণের ঢাল সমান -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। বাস এইটুকু লিখবা, আর কোনো ক্যালকুলেশন দরকার নাই। নৈবেদ্যিকের জন্য শর্টকাটে মেরে দেবা, ঢাল বেরিয়ে হয়ে যাবে। এখন যদি বলি 2x - 3y প্লাস 5 সমান 0, এর ঢাল কত? তাহলে শর্টকাটে ঢাল m সমান, এই যে সূত্র দেখো, এখন আর ওই y সমান এত চিন্তাও করা দরকার নাই। -x এর সহগ, মাইনাস তো মাইনাস, এখানে x এর সহগ কত? 2 2 2। y এর সহগ কত? -3 তাহলে ঢাল হবে হচ্ছে 2/3। ঢাল 2/3। বিশ্বাস না হলে তুমি এখন করে দেখো। এটাকে আমরা যেভাবে বললাম সেভাবে যদি করি, -3y সমান -2x -5। এখন y এর আগে তো মাইনাস রাখার দরকার নাই, সেজন্য মাইনাস দ্বারা উভয় পক্ষে গুণ করে দেই, -3 দ্বারা গুণ করে দেই। আচ্ছা, মাইনাস দ্বারা প্রথমে গুণ করি। 3y সমান হবে 2x + 5। সুতরাং y সমান কত হবে? 2/3x + 5/3। দেখো তো ঢাল 2/3 না হয়েছে না? জি স্যার। তাহলে কোনটা করবা? শর্টকাটে করবা নাকি এরকম বিস্তারিত করবা? এমসিকিউ এর জন্য শর্টকাটে। এমসিকিউ এর জন্য শর্টকাট। আর যদি বলে ক নম্বরে, যদি বলে এই সরলরেখার ঢাল বের করো, তাহলে এরকম। তাহলে পারবো তো? জি স্যার। চলো এবার দেখি। 5y সমান 3x + 5, এই সরলরেখার ঢাল কত বলো? -3/5। বলো কত? কত? 3/-5। 3/-5। 3/-5 না? 3/5 স্যার, 3/5। ভালো করে -3/5। কত? 3/5 -3/5 -3/5 কেন বলো তো অনন্যা, অন্তি, কেন -3/5? স্যার, x এর সহগ 3 আর y এর সহগ 5। এই মাইনাসটা কিসের? সূত্রের। স্যার, এই দেখো, -x এর সব কত এখানে? 3। জি না, দেখেন তো কি লিখছিলাম। এই সমীকরণের ঢাল বলেছিলাম -x এর সহগ ডিভাইড বাই সহগ। এই সমীকরণে x টা কোথায় ছিল? বামে। অর্থাৎ x y c সব বামে থাকা লাগবে, বামে থাকার পরে তারপর এই সূত্র। এখানে x টা কি বামে আছে না ডানে আছে? না স্যার, বামে। তাহলে বামে দিলে পরে x এর সহগ কি হয়ে যাবে? মাইনাস। হ্যাঁ, তার মানে এখানে সূত্র হবে -x এর সহগ বামে যদি নিয়ে যায়, x এর সহগ হয়ে যাবে -3।
ডিভাইডেড বাই ওয়াই সহগ, ওয়াই তো বামে আছে 5, মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তোমার 3/5 হচ্ছে উত্তর। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা না একটা শর্টকাট টেকনিক শেখা যায়, এত শর্ট না, এটা তো শর্টকাট টেকনিক শিখাইছিলাম আমি। এটা এমনি তো বোঝা যায়, যেহেতু ওয়াই এখানে আছে, ওয়াই সব কত 5 না, জি স্যার। এটা থেকে তো ওয়াই সমান mx প্লাস c এর কারণে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে এটা 5y আছে, 5 দ্বারা ভাগ করে দিলে পরে কি হবে, এই যে এটা 3/5 হয়ে যাবে, তার মানে 3/5 হচ্ছে ঢাল x এর সহগ। কথা ক্লিয়ার? জি স্যার। তার মানে আমার যখন যেদিকে গেলে সুবিধা আমি সেদিকে যাব। ওকে, তাহলে ঢাল সমীকরণ কাকে বলবো আমরা? y সমান mx প্লাস c, এই সমীকরণকে আমরা ঢাল সমীকরণ বলবো। এখন আসেন আরেকটা কথা বলি, তাহলে তির্যক সমীকরণ কোনটা? তির্যক সমীকরণ চেনার উপায় কি? যদি দুই চলকের ঘাত হয়, থাকবে। আর লম্ব সমীকরণ চেনার উপায়? এক চলকের হয়। এক চলক থাকবে। Good. আর মূল বিন্দুগামী সমীকরণ চেনার উপায়? যদি ধ্রুবক পদ না থাকে। গুড, ভেরি গুড, সুন্দর। এবার আমরা দেখি তো, আমরা এবার একটু সূত্র দেই। x1 y1 বিন্দুগামী ও, সবাই লিখে নেবা, m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ। কি বললাম? x1 y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটা মুখস্থ রাখতে হবে। x1 y1 বিন্দুগামী ও m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ, মানে একটা বিন্দুগামী আর একটা ঢাল দেওয়া থাকলে তার সমীকরণ হবে y মাইনাস y1 সমান m ইন্টু x মাইনাস x1। এটা মনে রাখার বুদ্ধি হচ্ছে এইটা, দেখো y সমান আমরা কি জানি, mx না, mx প্লাস c জানি না, যদি সরলরেখাটা মূল বিন্দুগামী হয় তাহলে c হবে না, এইটাকে মনে রাখলে পরে হয়ে যায়। যেমন এটা y সমান mx, তো এটা y না হয়ে y থেকে একটা y1 বিয়োগ হয়েছে, আর m আছে না, m, আর x না হয়ে কি হয়েছে, x মাইনাস x1 হয়েছে। দেখো তো y সমান mx এর মতোই না এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, y সমান mx, এটা রেখাটা তো বলো তো মূল বিন্দুগামী না মূল বিন্দুগামী না? মূল বিন্দুগামী। গুড, এই সমীকরণটা একটু খেয়াল রাখতে হবে। তারপরে এটা তোলা হয়েছে তোমাদের, আর একটা সূত্র জি নাও, স্যার। x1 y1 ও x2 y2 বিন্দুগামী, আমি সব টুকিটাকি পড়িয়ে তারপর অঙ্কে যাবো। সরল রেখার সমীকরণ x minus x1 divided by y minus y1 equal to x1 minus x2 divided by y1 minus y2। এই সমীকরণটা ইচ্ছা করলে এক একজন এক একভাবে লিখতে পারে, যে যেভাবে লেখে সেইটাই রাইট হবে। কেউ যদি মনে করে x minus x1 y minus y1 সমান x1 minus x2 y1 minus y2 এভাবে লেখে, আবার যদি মনে করে না আমি ওয়াইটাই উপরে লিখবো তাও লিখতে পারে। আবার যদি মনে করে না আমি সব এই x minus x1 সব x বাম পাশে সব y ডান পাশে, এটাও হয়। তুমি যদি এটা লেখো তাও রাইট। যদি মনে করো না আমি যে এইটা লিখবো এরকম x minus x1 divided by x1 minus x2, আর এখানে লিখবো y minus y1 divided by y1 minus y2, তাও রাইট। একই জিনিস, কিন্তু কি হলো, আসলে আমি কি করেছি, একটু একান্তরীকরণ করেছি। দেখো এইটাকে এখানে নিয়ে এসেছি আর এটাকে এখানে নিয়ে গেছি, দেখো তো একই জিনিস। বুঝতে পেরেছো? তুমি যেটা মনে রাখবে সেটাই রাইট। তুমি কোনটা মনে রাখতে চাও বলো?
তোমাদের বইতে কোনটা আছে? প্রথমটা। প্রথমটা মনে রাখবা, স্যার তোমাদের প্রথমটা দিছে। না স্যার, দ্বিতীয়টা। তুমি যেটা মনে রাখতে পারো সেটা রাইট, সমস্যা নেই। সহজ সহজ ব্যাপার হচ্ছে মনে রাখবা, লবে সবসময় কি হবে, একটা চলক থাকবে। বলো তো এখানে এই সমীকরণটা যদি ক্যালকুলেশন করি, সব জায়গায় এই x1 কি আসলে x থাকবে এখানে? x1 মানে একটা একটা বিন্দু, একটা সংখ্যা হবে, 2 3 0 0 যাই হোক একটা কিছু হবে। শুধু এখানে x থাকবে এইখানে, আর y থাকবে এখানে। আর এই যে x1 y1 x2 y2 x1 y1 এগুলো সবই সংখ্যা হয়ে যাবে। তাহলে এখানে মনে রাখার টেকনিক হচ্ছে সব x বামে, ডানে সব y। এইটাই মনে রাখো তোমরা দরকার হলে পরে। কিভাবে মনে রাখতে পারবা আমি বলি, টেকনিকটা শুনো। x বাম পাশে, তাহলে উপরে কি হবে, x থেকে x1 বিয়োগ দিবা, আর নিচে x1 আর x2 বিয়োগ কর। তাহলে উপরে এরকম y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। তুমি যেটা মনে রাখো সেটা রাইট, সমস্যা নাই। আচ্ছা, তারপরে আসো ছোটবেলায় লেখচিত্র, তোমরা কি অষ্টম শ্রেণীতে লেখচিত্র আঁকা শিখছিলা? একটা সরলরেখার লেখচিত্র অঙ্কন ক্লাস 7 তোমাদের পড়াইছিলাম একটু, এইটা শিখছিলা কি? না না স্যার। স্যার। এই যে x প্লাস ওয়াই সমান 5, এই সমীকরণটা লেখচিত্র যদি আঁকতে চাই, সেক্ষেত্রে এরকম তিনটে ওয়াই সমান হবে 5 মাইনাস এক্স, তারপর তিনটে বিন্দু নিয়েছিলাম, মনে আছে কি না নাই? হয়েছিল না তাই না? এখানে এক্স এর মান বসাবো। এক্স এর মান কত বসালে হয় বলো তো? এক্স এর মান কত বসাবে বলো? এক্স এর মান যে কোনোটাই বসালে ওয়াই এর কিন্তু একটা মান পাবো, তাই না? জি স্যার। এক্স এর মান তুমি কত বসাবে বলো? বলো, যে কোনো একটা মান বলো তুমি। 1 কত? 2 2 বসালে ওয়াই এর মান কত হয় দেখো তো? 5 থেকে 2 বাদ দিলে 3 মাইনাস, তারপরে একটু মাইনাস বোধক মান বসাই দেই, -1 -2 বসালাম, তাহলে এক্স এর মান কত হবে নি? ওয়াই এর মান কত হবে নি? Seven. -+2 7। এটা 5 বসাই দিলাম, 0 হয়ে গেল। এখন এই যে লেখচিত্রটা থেকে, এই যে সমীকরণটা থেকে আমরা এক্স আর ওয়াই এর তিনটা মান পেলাম। এক্স এর তিনটা মান পেলাম, এই তিনটেই কিন্তু এক একটা বিন্দু, এই যে এরকম 2 3 -2 7 5 0। আচ্ছা এটা বলো তো, এটা কিসের সমীকরণ? এটা কিসের সমীকরণ? সরলরেখার সমীকরণ। এটা বলতে এত সময় লাগে? এটা একটা সরলরেখার সমীকরণ। আচ্ছা এই সমীকরণের যদি সমীকরণ ধরলাম সরলরেখাটা এইটা, তাহলে এই সরলরেখার উপরে এগুলো কি এক একটা বিন্দু না? জি স্যার। আর এই বিন্দু মানে কয়টা জিনিস নিয়ে গঠিত বলো তো? দুইটা। একটা ভুজ একটা কোটি, ঠিক না? তো আমরা কি করলাম, এই সরলরেখার থেকে 3 জোড়া বিন্দু নিয়েছি, 3টা বিন্দু নিয়েছি। এই যে এক্স এর মান 2 -2 5 বসিয়েছি, ওয়াই এর মান 3 7 0 ছিল, সেই হিসেবে 3টা বিন্দু হয়েছে 2 3 -2, 7 5, 0। 3টা বিন্দু হয়েছে। এখন এই 3টা বিন্দু আমরা চক্রাকারে স্থাপন করব। চক্রাকারে আমরা কি করব, স্থাপন করবো 3টা বিন্দু। বিন্দু স্থাপন করার পারো তো? জি স্যার। বিন্দু স্থাপন করতে আমরা পারি, তাহলে আমরা একটু অক্ষরেখা আঁকি। এই যে অক্ষরেখা বললাম, এই লালটা হচ্ছে অক্ষরেখা, এটা মূল বিন্দু। এখন এটা না হচ্ছে এক্স ড্যাশ, এটা এক্স, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। প্রথম বিন্দু হচ্ছে 2 3, তাহলে কোন দিকে যাবে? মূল বিন্দু থেকে ডান দিকে 2 ঘর, আর উপর দিকে 3 ঘর, তাহলে ধরলাম 1 ঘর 2 ঘর, আর উপরে 1 2, এই জায়গায় ধরো বিন্দুটা হবে সাপোজ। আচ্ছা তারপরটা কত? -2 7, -2 7 এইদিকে, -2 7 7 ঘর এইদিকে হবে হয়তো। তারপরটা কোথায় হবে? 5 0, তার মানে এইদিকে 5 এইদিকে 0, এরকম। দেখো তো এই যে 3টে বিন্দু,
যোগ করলে এটা কি হচ্ছে? এই সরলরেখাটাই হচ্ছে x প্লাস ওয়াই সমান 5, এই সমীকরণটার লেখ। ক্লিয়ার? এই জি, স্যার। ছোটবেলায় আমরা এইভাবে এই সরলরেখাটা এঁকেছি ছোটবেলায়, কিন্তু তোমরা পাও না এই জিনিসটা। এখন বুঝছো তো একটা সরলরেখা থেকে কিভাবে তার লেখচিত্র আঁকতে হয়। একটা সরলরেখা থেকে আমরা এক্স বা ওয়াই এর যে কোনো ওয়াই এর একটা মান বের করব, তারপর এখানে এই ওয়াই এর মানটা এক্স এর উপরে নির্ভর করবে। সেই এক্স এর মান আমরা যে কোনো তিনটা নিব, সেই তিনটা নিয়ে মিনিমাম তিনটা, আরো বেশিও নেওয়া যায়, মিনিমাম তিনটা নেওয়া যায় লাগবে। নেওয়ার পরে আমরা কি করব, এক্স এর মান তিনটা নিলে ওয়াই এর তিনটা মান আসবে, সেই তিনটা দিয়ে তিনটা বিন্দু হবে, তিনটা বিন্দু স্থাপন করে যোগ করবো, বাস ওই সরলরেখার সমীকরণ হয়ে যাবে। ক্লিয়ার? স্যার স্যার এক্স এর মান কি মন মতো যার যেটা ইচ্ছা? এক্স এর, হ্যাঁ মন মতো, স্যার এক্স কারণ এই সমীকরণটা এক্স এর যে কোনো বাস্তব মানের জন্যই সত্য কিনা সেটা বলো। হ্যাঁ স্যার ফাংশন অধ্যায়ে আমরা করছিলাম এটা। হ্যাঁ, ফাংশনে বলছিলাম যে এই সমীকরণটা এই ওয়াই এর মানটা তখনই পাওয়া যাবে যখন এক্স এর যে কোনো মান বসানো যাবে, তখনই এক্স এর ওয়াই এর মানটা পাওয়া যাবে। সেজন্য এই এক্স এর মানটা আসলে তোমার ইচ্ছা মতো। আসলে এই যে সরলরেখার এখানে এই যে সরলরেখাটা হলো, এই সরলরেখার কিন্তু অসংখ্য বিন্দু যেখানে এখানে আছে, এই যে এখানে অসংখ্য বিন্দু আছে, এখানে আছে সব বিন্দু বিন্দু, এই সবগুলো বিন্দুর মধ্যে আমি কি করেছি, জাস্ট এই তিনটা বিন্দু নিয়েছি, এই যে এই তিনটা বিন্দু নিয়েছি। হয়তো অন্য কেউ অন্য তিনটা বিন্দু নেবে, কিন্তু সরলরেখাটা এইরকমই হবে, আঁকলে পরে এইরকম এইভাবেই যাবে। ক্লিয়ার কথা? হ্যালো, জি স্যার। এবার আসেন, এই সরলরেখাটা আঁকতে পারলাম আমরা তিনটা বিন্দুর মাধ্যমে। এটা তিনটা বিন্দুর মাধ্যমে ক্লাসে এইভাবে শেখানো হয়েছিল। কিন্তু এখন যদি আমাকে একটা সরলরেখা দিয়ে বলে এই সরলরেখাটার চিত্র আঁকো, আমি জীবন আর তিনটা বিন্দু এইভাবে আঁকবো। আচ্ছা তাহলে আর একটু কাজ করে নেই, এবার আমরা আর একটা সরলরেখা আঁকি। এই দেখো তো, এই যে দেখো তো, এই যে এটা তির্যক সরলরেখা ছিল না, এই দেখো তির্যক হয়েছে, ঠিক আছে। আচ্ছা এবার আর একটা সরলরেখা আঁকি। স্যার জি বলেন। স্যার এইটা তিনটা বিন্দুর কম নেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, স্যার তিনটা বিন্দুর কম নেওয়া যাবে না? না তিনটা বিন্দুর কম নিলে সাধারণত একটু সমস্যা হয়, তারপর দুটো নিলেও হয়, কারণ দুটো নিলেও তো যোগ করলে পারো ওটা সরলরেখা বরাবরই চলে যাবে। সাধারণত মিনিমাম তিনটা নিতে হয়, তুমি দুটাও নিতে পারো, কিন্তু দুটো নিলে পরে ওটা সরলরেখা যে হতেই পারে তার গ্যারান্টি তো হয় না। কিন্তু এটা তো সরলরেখা হতে পারে, তিনটা নিলে পরে বোঝা যায় যে একই সরলরেখা অবস্থিত হলো, সেজন্য তিনটা। সর্বোচ্চ তুমি যত খুশি তত নিতে পারো, কোনো সমস্যা নেই। এবার আসো, x সমান 5। আচ্ছা x দিলাম না, x বাদ দিই, এটা সমীকরণ নিলাম, y সমান 5। ক্লিয়ার? এটা একটা সরলরেখা, এটা একটা সমীকরণ কিনা বলো তো? এটা কি সরলরেখা হবে আঁকলে না কি হবে? কেন সরলরেখা হবে? চলো হ্যাঁ, কেন হবে সরলরেখা? এখানে এক্স এর মান তো 0 থাকে। আরে বাবা, এটা একটা সমীকরণ না? এই সরলরেখার সমীকরণ চেনার উপায় কি? x plus by plus c is equal to 0. বুঝলে এটা? স্যার এক ঘাত হতে হবে। একঘাত হতে হবে। সরলরেখার সমীকরণ দেখে উপায় হচ্ছে x অথবা x y এর একঘাত সমীকরণ। তো এটা এটা এখানে কি x না থাকলে y আছে না? y এর ঘাত কত এখানে? তাহলে এটা কি সরলরেখা হবে না বৃত্ত হবে? এবার প্রশ্ন হচ্ছে এটা সরলরেখা হলে তির্যক হবে না লম্ব হবে? লম্ব। লম্ব বা সরল। এখন এই সরলরেখাটা আমি আঁকতে চাই, তাহলে আঁকতে চাইলে তো তাহলে আমার তো তিনটে বিন্দু লাগবে, কিন্তু তিনটে বিন্দু কেমন ধরবে? এখানে তো x নাই। আচ্ছা এই সরলরেখাটা x নাই, কিন্তু x না থাকলে তো আমি পাবো না, বিন্দু মানেই তো x এর মান আর y এর মান লাগবে, ঠিক কিনা? সেজন্য এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না,
দেখতে পারি কিনা? জি স্যার। কারণ আমরা এক্সটাকে আনলাম, কিন্তু এমন ভাবে আনলাম এক্স এর সবটাকে 0 দিয়ে নিলাম, যাতে এক্স এর ভ্যালুটা এই সমীকরণে কোনো প্রভাব না পড়তে পারে। 0 ইন্টু এক্স মানে 0, 0 প্লাস 5 মানে 5 হয়। তাই এখন আমরা কিন্তু এক্স পেয়ে গেছি। এখন আমরা 3টা মান বের করি, এক্স ওয়াই। এবার তো এখানে স্বাধীন চলককে, তোমাদের স্বাধীন চলক অধীন চলক পড়াই নাই? জি স্যার। স্বাধীন চলক কে এখানে বলো তো? এক্স। তুই একটা মান বলো, এক্স এর মান 2 একটা প্লাস বলো, মাইনাস বলো, এক্স এর যে কোনো একটা মান বলো, বলো। 2 তাহলে ওয়াই এর মান কত হয়? 5 এবার মাইনাস বলো, মাইনাস বলতে একটা বলো। -2 -2 ওয়াই এর মান কত হয়? এক্স এর মান 5, ওয়াই এর মান কত হয়? 5, 3 হয়। এক্স এর মান 5 দিলাম, তখন ওয়াই এর মান কত হয়? 5 আচ্ছা, এবার আমি কি করব? এইটা বিন্দু পেলাম কয়টা, 2 5 পেলাম, -2, 5 পেলাম, আর 5 5 পেলাম। এই বিন্দুটা আমি ছকে স্থাপন করে ফেলি। এক্স এক্স ওয়াই ওয়াই ডট ছকে আমরা স্থাপন করে ফেলি বিন্দুটা। প্রথম বিন্দু 2 5, 2 ডান দিকে, 5 উপরের দিকে। তারপরটা কত? -2 5, -2 5। তারপরটা কত? 5 5 5 5, হয়তো এখানে হবে। দেখো তো এটা যোগ করলে পরে কি হচ্ছে? সরলরেখা। সরলরেখা হলো। এটা লম্ব না সমান্তরাল হলো? লম্ব আর এক্স অক্ষের সমান্তরাল। ওই অক্ষের উপর লম্ব হয়েছে আর এক্স অক্ষের উপরে সমান্তরাল হয়েছে। তাহলে এই সমীকরণটা কার সমান্তরাল হয়েছে বলতো? এক্স এর। আর সমীকরণটা ছিল ওয়াই সমান 5 না? আচ্ছা, তাহলে ওয়াই সমান 5 হয়েছে, তার মানে ওয়াই সমান সামথিং যদি হয়, সেটা কি এক্স অক্ষের সমান্তরাল হবে কি হবে না? হবে। তাহলে আমি বলতে পারি না এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ? এটা একটা সূত্র, লিখে নাও। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ। লম্ব কথাটা আমরা বলবো না, শুধু সমান্তরাল কথাটাই বলবো। এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ ওয়াই সমান 5, 5 হলেও, আচ্ছা ওয়াই সমান 5 হলে সমান্তরাল হয়, ওয়াই সমান যদি 3 হয় সমান্তরাল হবে কিনা? হবে ওয়াই সমান 1 হলে সমান্তরাল হবে কিনা? হবে ওয়াই সমান সামথিং হলে সমান্তরাল হবে, ঠিক কিনা? ওই সামথিং এর পরিবর্তে স্যার। একটা সংখ্যা, এটাকে একটা প্রতীক দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে দিলাম বি। ওয়াই সমান বি। এখানে বি দ্বারা বোঝাচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা। ক্লিয়ার? ওয়াই সমান বি। তাহলে মনে রাখবে এটা যে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ ওয়াই সমান বি। আচ্ছা, এবার আসেন, তাহলে এখন আমার প্রশ্ন, তাহলে আমি সমান্তরাল বুঝবো কেমনে? যখনই দেখবো যেটা নাই তার অক্ষের সমান্তরাল। এখান থেকে ওয়াই সমান 5, এখানে নাই কে? তাহলে এক্স অক্ষের সমান্তরাল। যে থাকবে না তার সমান্তরাল হবে, এটা মনে রাখবা টেকনিকটা। 2 চলক থাকলে তো তির্যক হবে, আর 1 চলক থাকলে পরে সে সমান্তরাল হবে। আমরা লম্ব কথা ভুলে গেলাম, সমান্তরাল হবে। কার সমান্তরাল হবে? যে চলক থাকবে না তার সমান্তরাল হবে। ক্লিয়ার? তাহলে ওয়াই সমান 5, এটা কার সমান্তরাল? এক্স অক্ষের। এটা তোমরা বুঝে গেছো, এক্স অক্ষের সমান্তরাল। এখন আমরা এই সমীকরণটা অঙ্কনের জন্য এই সিস্টেমও আর করবো না, এই ছক কাগজ আর আঁকবো না, ডাইরেক্ট আমরা কিভাবে করে দেখো, আমরা ডাইরেক্ট করবো। ওয়াই সমান 5, আমি বুঝে গেছি এটা ওয়াই অক্ষের সমান্তরাল, সরি এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আমরা আঁকি, কেমন করে আঁকা যায় এক্স অক্ষের সমান্তরাল?
এবার আসো, এটা এক্স ওয়াই সমান 5 এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ কোনগুলো হবে? এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এরকম হবে না সব? আচ্ছা খেয়াল করো, তাহলে আমি কি বলছিলাম যে ওয়াই সমান সামথিং হলে সেটা কোন অক্ষের সমান্তরাল? তাহলে এবার এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ আসলে কি রকম হবে? এই যে এক্স, এই যে এরকম হবে, এরকম হবে, এরকম হবে, এইগুলো, তাই না? এখন যেহেতু দেখো ওয়াই সমান 5, আচ্ছা ওয়াই সমান 5, তাহলে এই মূল বিন্দু থেকে ওয়াই সমান 5 কোন দিকে যাবে, উপরের দিকে না নিচের দিকে? উপরের দিকে। কয় ঘর? 5 মানে 5 ঘরে গিয়ে একটা ফোঁটা দেব, আর সেই ফোঁটা বরাবর এরকম করে দিয়ে দেবো, বাস ওয়াই সমান 5 সরলরেখাটা হয়ে গেল। কথা ক্লিয়ার? তার মানে এখন থেকে আমরা আর ওই বিন্দু দরকার নাই, যেই ওয়াই সমান 5 তাহলে বুঝতে পেরেছি এক্স অক্ষের সমান্তরাল, তাহলে কি করবো, যেহেতু ওয়াই সমান 5 তাহলে ওই যে মূল বিন্দু থেকে উপরের দিকে 5 ঘর দিয়ে দিলাম, বাস সমান্তরাল। এখন যদি বলি ওয়াই সমান 3, পারবো না? জি স্যার। এইদিকে জি, 3 স্যার। ঘর যাবে, দিলাম এটা ওয়াই সমান 3। যদি বলা হয় ওয়াই সমান -3, পারবো না? জি স্যার। কোন দিকে যাবে? নিচে। নিচের দিকে। নিচের দিকে। বাহ, তোমরা তো ভালোই পারো। এখন যদি বলা হয় ওয়াই সমান 1, পারবো না? জি স্যার। মূল বিন্দু থেকে আসে না, এরকম এরকম যাবে না? জি স্যার। এখন যদি বলা হয় ওয়াই সমান 0, তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে ওয়াই সমান 0 উপরে যাবে না নিচে যাবে? এখান থেকে মূল মূল বিন্দু বিন্দু থাকবে। যাবে না, এখান থেকে এইভাবে চলে যাবে, ঠিক কিনা? জি স্যার। তাহলে তখন কি ওয়াই সমান যখন 0 বলতেছি আমি, তখন সেটা কি আর এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে, না সরাসরি এক্স অক্ষ হয়ে যাচ্ছে? না স্যার। এক্স অক্ষ হচ্ছে। এই তো, তার মানে ওয়াই সমান 0 এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ, লিখে নাও, এক্স অক্ষের সমীকরণ। ওয়াই সমান 0 মোস্ট ইম্পর্টেন্ট, এগুলো নৈবেত্তিকের জন্য কাজে লাগবে, সৃজনশীলের জন্য কাজে লাগবে। কথাটা কি বুঝতে পেরেছো? এবার আসো। তাহলে এখন তুমি বলো তো এক্স অক্ষের সমীকরণ যদি ওয়াই সমান 0 হয়, তাহলে বলো তো ওয়াই অক্ষের সমীকরণ কি হবে বলো তো? x সমান 0। এই তো উল্টা। আচ্ছা বলো তো ওয়াই সমান বি, এটা কি সমীকরণ? এক্স অক্ষের সমান্তরাল। তাহলে বলো তো এক্স সমান এ, এটা কি হতে পারে তাহলে? ওয়াই অক্ষের সমান্তরাল। সমান্তরাল। ওয়াই অক্ষের সমান্তরাল, গুড। এখন তাহলে 4টে সূত্র আমি একসাথে একটু লিখি, খেয়াল করেন। এক্স অক্ষের সমান্তরাল, সরল রেখার সমীকরণ, ওয়াই সমান বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ এক্স সমান এ। তারপরে এক্স অক্ষের সমীকরণ ওয়াই সমান 0, আর এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ এক্স সমান 0। কি ক্লিয়ার না? এখন এইটা ভুলে যাওয়ার চান্স বেশি, সেজন্য মনে রাখার টেকনিক শোনো। এই দুটো মনে রাখার টেকনিকটা খেয়াল করো। যে অক্ষের সমীকরণ ওই চলক বাদ দিয়ে অন্যটা সমান সামথিং হবে, তার মানে এটা এক্স অক্ষের সমীকরণ, তাহলে ওয়াই সমান সামথিং হবে। খুব ভালো করে খেয়াল করো। আর ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এক্স সমান সামথিং হবে। কথা ক্লিয়ার? জি স্যার। এখন সামথিংটা মনে রাখার টেকনিক দেখো। সামথিং কিন্তু একটা সংখ্যা, আর আমরা জানি সংখ্যা মানে ধ্রুবক, আর আমরা জানি ধ্রুব রাশিকে সাধারণত এবি দিয়ে প্রকাশ করা হয়, ঠিক কিনা? জি স্যার। আমরা জানি চলরাশিকে ইংরেজি বর্ণমালার শেষের 3টি অক্ষর এক্স ওয়াই জেড দ্বারা প্রকাশ করা হয়, আর ধ্রুব রাশিকে ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষরগুলো এ বি সি ডি এইগুলো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে যেহেতু ওয়াই সমান সামথিং হবে, আর সামথিং মানে একটা বাস্তব সংখ্যা হবে, তার মানে ধ্রুবক জিনিস হবে। এক্স সমান যখন সামথিং হবে, এটাও বাস্তব সংখ্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমরা
x সমান একটা সামথিং, y সমান একটা সামথিং, এবং x সমান একটা সামথিং দেবো, y সমান একটা সামথিং দেবো, এবং দুটোই লেটার দেবো। এখন প্রশ্ন হচ্ছে লেটার কি দেবো, একটা এ দেবো একটা বি দেবো। এখন প্রশ্ন হচ্ছে যে x আর y এর অবস্থান কার আগে? x এর অবস্থান আগে। x এর সাথে প্রথম ধ্রুবক a, আর y এর অবস্থান দ্বিতীয়তে, x আর y এর মধ্যে y এর অবস্থান দ্বিতীয়তে, সেজন্য y এর সাথে দ্বিতীয় ধ্রুবক b। সেজন্য সমীকরণে x সমান a ব্যবহার করা হচ্ছে আর y সমান b ব্যবহার করা হচ্ছে। ক্লিয়ার কথা? স্যার তাহলে মনে রাখার টেকনিক, যে অক্ষের সমান্তরাল হবে ওই চলক বাদ দিয়ে অন্য চলক সমান সামথিং হবে। যেমন যদি বলি x অক্ষের সমান্তরাল y সমান b, যেহেতু y দ্বিতীয় চলক সেজন্য দ্বিতীয় ধ্রুবক আসবে b। আর x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল y বাদ x সমান থাকবে, x সমান কি আসবে, x যেহেতু প্রথম চলক তাহলে প্রথম ধ্রুবক আসবে। ক্লিয়ার? জি স্যার। সমান্তরাল বাদ দিলে যখন অক্ষের সমীকরণ হয়ে যাবে তখন আর ধ্রুবক থাকবে না, তখন হয়ে যাবে 0। তাহলে যদি বলি x অক্ষের সমীকরণ y সমান 0, যদি বলি y অক্ষের সমীকরণ x সমান 0। আশা করি এটা বুঝতে পেরেছো নাকি? জি স্যার। গুড। এবার আসো, এই বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থিত বলো তো? x অক্ষের উপরে। কেন চতুর্ভাগে হবে না? না স্যার, কেন হবে না? স্যার কারণ y সমান 0। কারণ এটা কোনো চতুর্ভাগে পড়ে না। কারণ এই বিন্দুটা স্থাপন করলে কি হয়, 2 0, ডান দিকে মূল বিন্দু থেকে ডান দিকে 2 আর 0 উপরে যায় না নিচে যায় না, এটা হচ্ছে 2 0 বিন্দুটা। তাহলে এটা কি কোনো চতুর্ভাগে পড়ে? না স্যার। এটা 3 4, এই বিন্দুটা কোন চতুর্ভাগে? তোমরা কোন বিন্দু দ্বিতীয়। চতুর্ভাগে পড়ে সেটা বুঝতে পারো তো সবাই? জি স্যার। Good. তাহলে এটা কিন্তু কোনো অক্ষে পড়লো না, সরি কোনো চতুর্ভাগে পড়লো না, এটা কি এক্স অক্ষের উপরে পড়লো। আচ্ছা, এক্স অক্ষের উপরে যে বিন্দুটা পড়লো তার কি এই শূন্য, শূন্যের জন্য তো এক্স অক্ষের উপরে পড়লো, তাই না? এটা কি শূন্য বলো তো? y শূন্য। আচ্ছা, এবার 0 5 এই বিন্দুটা স্থাপন করো তো দেখি কোথায় পড়ে। 0 5, তাহলে তাহলে এই জায়গা, তাহলে এটা কোন অক্ষের উপরে পড়লো? y অক্ষের। এইটা যে কিছুদিন লিখে দিয়েছিলাম তোমাদের কখনো 7 বা 8 এ পড়ার সময়, জি স্যার। কি এক্স অক্ষের উপরে কোন বিন্দুর দেখছিলাম? কথা বলে না। লিখছিলেন x অক্ষের উপরে y 0 আর y অক্ষের উপরে x 0। ওই তো কোটি শূন্য, এক্স অক্ষের উপর কোন বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপর কোন বিন্দুর ভূত শূন্য। এগুলো হচ্ছে অঙ্কের প্রাণ, এগুলো অঙ্কের প্রাণ। এগুলো না, এগুলো জানা থাকলে অঙ্ক সো মেরে হয়ে যাবে, এত সহজ লাগবে তুমি চিন্তাও করতে পারবে না। আর যে এগুলো পড়বে না তার কাছে অঙ্ক জমের মতো কঠিন লাগবে। আচ্ছা, এক্স অক্ষের উপরে কোন বিন্দুর কোটি শূন্য, ওয়াই অক্ষের উপরে কোন বিন্দুর ভূত শূন্য। আচ্ছা, আর একটা সুন্দর জিনিস, তোমাদের কি এই টাইপের কোনো কিছু লিখে দিয়েছিলাম যে মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ইকুয়াল টু, লিখছিলাম? জি স্যার, দেওয়া হয়েছিল। কি সূত্রটা কি বলো তো, মূল বিন্দু থেকে যে কোনো বিন্দুর দূরত্ব? রুট ওভার বিন্দুটির ভুজ স্কয়ার প্লাস বিন্দুটির কোট স্কয়ার। এটা কি দিয়েছিলাম যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব ওই বিন্দুর কি, ওয়াই অক্ষের দূরত্ব ওই বিন্দুর কি, এগুলো দিয়েছিলাম? জি স্যার। কি দিয়েছিলাম বলো, এক্স অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কি? কোটি। আর y অক্ষ থেকে? আচ্ছা, এটা লাগবে। এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর উল্টাটা আর কি, এক্স অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর কোটি, আর ওয়াই অক্ষ থেকে যে কোনো বিন্দুর দূরত্ব ওই বিন্দুর ভুজ। আচ্ছা,
এবার মোস্ট ইম্পর্টেন্ট একটা সূত্র শিখাবো তোমাদের, উভয় অক্ষকে ছেদ করে। এমন সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b সমান 1। এখানে a সমান রেখাটির দ্বারা মূল বিন্দু থেকে x অক্ষের ছেদাংশ অঙ্কের ছেদাংশ আর বি হচ্ছে রেখাটি দ্বারা মূল বিন্দু থেকে y অক্ষের ছেদাংশ, ছেদকৃত অংশ আর কি। সমীকরণটা হবে তাহলে কেমন, এরকম হবে সমীকরণটা। এরকম এরকম হবে, বুঝছো? এরকম হবে সমীকরণটা। তাহলে বলো তো এখান থেকে এইটুকের মান কত এ, আর এখান থেকে এইটুকের মান কত বি, ঠিক না? জি স্যার। তাহলে বলতো এই বিন্দুটার স্থানাঙ্ক, তাহলে এটা এই বিন্দু, এই বিন্দুটার স্থানাঙ্ক কত তাহলে বলো তো? এই 0 না? এ 0। আর এই বিন্দুটা জি স্যার। 0 0 বি। বাস। দেখো তো এই সমীকরণটা এইভাবে, এখন শর্টকাটে দেখো কি করতে হবে, x বাই a প্লাস y বাই b সমান 1। দেখো তো এরকম সমীকরণটা একটু আগে আঁকছিলাম না, এরকম x প্লাস y সমান 5, এই সমীকরণটা আঁকার পরে দেখো তো এরকম হয়েছিল না? হয়েছিল কি না? জি স্যার। প্রথমে যে আঁকিতেছিলাম, এই দেখো তোমাদের দেখাই, আমরা যেটা আঁকছিলাম এই দেখো, এই যে x প্লাস y সমান 5, দেখছো? জি স্যার। এখন হয়তো বললে যে কি ব্যাপার, এটা কেমন করে গেল? আচ্ছা, x প্লাস y সমান 5, এটাকে কি আমরা x বাই a প্লাস y বাই b সমান 0 আকারে 1 আকারে প্রকাশ করতে পারি না? এই দেখো ডান পাশে 1 বানাবো, এই সমীকরণটাকে ডান পাশে 1 বানাবো, তাহলে কি হয় 5 দ্বারা ভাগ করবো উভয় পক্ষকে, তাহলে এই সমীকরণটাই কিন্তু চলে আসবে এরকম, 5 দ্বারা ভাগ করলে x বাই 5 প্লাস y বাই 5 সমান 1। ক্লিয়ার? তাহলে দেখো এই সমীকরণটা দেখো আঁকতে আর 3টে বিন্দু লাগে না, কি লাগে না? 3টে বিন্দু লাগে না, কারণ আমরা পেয়ে গেছি এখানে a হচ্ছে 5, b হচ্ছে 5, তার মানে কি এইভাবে আগে ফেলবো, মূল বিন্দু থেকে x অক্ষের ছেদকৃত অংশ এটাও 5, আর এখান থেকে এই পর্যন্ত এটাও 5, এই দুটো বিন্দু হয়ে গেল, যোগ করে দিলাম, সরলরেখা হয়ে গেল। কি ক্লিয়ার? জি স্যার। তার মানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা এখন থেকে আমরা একটু আধুনিক হয়ে গেছি, একটু অ্যাডভান্স লেভেলের কাজ শিখে ফেলছি, যে আমরা এখন কোনো সরলরেখা আঁকতে গেলে তার বিন্দু 3টা দরকার পড়তেছে না, আমরা এই আকারে যদি বের করতে পারি তাহলে আমরা সুন্দর করে আঁকতে পারছি, ঠিক কিনা? এটা গেল এই আকার। আরেকটা আকার চলে আসে, একটা সরলরেখা আঁকতে গেলে আর কোনো বিন্দু দরকার পড়ে না, এই জন্য দরকার পড়ে না এই বলতেছি। আচ্ছা বলো তো একটা তির্যক সরলরেখা সে কি মূল বিন্দুতে যাবে? কথা উত্তর দাও, একটা তির্যক সরলরেখা কি মূল বিন্দুতে যাবে? কি হলো, কথার উত্তর দাও না কেন? জি স্যার, যাবে। যাবে। আর আবার একটা তির্যক সরলরেখা মূল বিন্দুতে নাও যেতে পারে, যদি ধ্রুবক পথটা থাকে। ওকে, এখন
ওকে, তো মূল বিন্দুতে যায় না, একটা তির্যক সরলরেখা সে মূল বিন্দুতে যায় না। যেমন কোন অক্ষের সমান্তরাল সরলরেখা সে কি উভয় অক্ষকে ছেদ করবে? সমান্তরাল সমান্তরাল সরলরেখা সে শুধু ওয়াই অক্ষকে ছেদ করলো, এক্স অক্ষকে ছেদ করতে পারছে? না স্যার। আবার যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় সে এক্স অক্ষকে ছেদ করে, ওয়াই অক্ষকে ছেদ করতে পারে? না স্যার। বলো তো উভয় অক্ষকে ছেদ করলে সেই সরলরেখাটা আসলে কেমন হয়? তির্যক। তির্যক হয়। গুড। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে একটা সরলরেখা আঁকতে গেলে তিনটা বিন্দুতে আমরা এঁকেছি। আচ্ছা, তিনটা বিন্দু না এঁকে আমি তো জানি একটা সরলরেখা যদি তির্যক হয় তাহলে সে তো অবশ্যই উভয় সরলরেখাকে কি করবে, সরি উভয় অক্ষকে ছেদ করবে, ঠিক কিনা? তাহলে আমরা তিনটা বিন্দু না বের করে ওই সরলরেখাটা আমরা এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো আর উভয় অক্ষকে কোন বিন্দুতে ছেদ করলো, এই দুটো বিন্দু যদি আমরা বের করতে পারি তাহলে সরলরেখাটা ওই বিন্দু দুটো যোগ করে দিলে হয়ে যাবে কিনা বলো তো? জি স্যার। সাপোজ ধরো সরলরেখাটা এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করে আর ওই অক্ষকে এইখানে ছেদ করে, তাহলে আমি এইটার এটা যোগ করে দেবো বা সরলরেখাটা এরকম হয়ে যাবে, ঠিক কিনা? জি স্যার। সরলরেখাটা ওয়াই অক্ষকে এই বিন্দু ছেদ করলো আর এক্স অক্ষকে এই বিন্দু ছেদ করলো, বাস আমরা এই বিন্দু আর এই বিন্দু যোগ করে দেবো, বাস সরলরেখাটা হয়ে গেল, ঠিক কিনা? জি স্যার। মানে একটা সরল রেখা আঁকতে গেলে সেই সরলরেখার আর 3 জোড়া বিন্দু বের করার কোনো দরকার আছে কি আমাদের এখন? না স্যার। কি বের করব বলো তো? শুধু বের করব ছেদ বিন্দু। কোন বিন্দু? ছেদ বিন্দু। কিসের ছেদ বিন্দু? যেহেতু সে তির্যক হলে আর যদি মূল বিন্দুতে না যায় তাহলে অবশ্যই তাকে আমরা উভয় অক্ষের ছেদ বিন্দু বের করব। এক্স অক্ষকে কি বিন্দু ছেদ করে সেটা বের করব আর ওয়াই অক্ষকে কি বিন্দু ছেদ করে সেটা বের করব। তাহলে একটু দেখাই, এরকম একটা উদাহরণ দেখি আমরা। ধরো আমি নিলাম শখ ছাড়াই নেই, শখ ছাড়া নেই, তাহলে একটু হিসাব করতে সুবিধা হবে আমাদের। প্রথম ধরো আমি নিলাম এক্স মাইনাস ওয়াই, আচ্ছা প্লাস ওয়াই দিলাম সমান 7। তাহলে এই সমীকরণটা আমরা এখন আঁকতে চাচ্ছি, এই সমীকরণটা লেখচিত্র করতে হচ্ছে। আচ্ছা বলো তো এটা তির্যক না লম্ব সমান্তরাল? তির্যক। এটা কি উভয় অক্ষকে ছেদ করবে না ছেদ করবে না? করবে না। উভয় অক্ষকে ছেদ করবে না? তো করবে। এটা তো মূল বিন্দুতে যাবে না, তির্যক, এটা তির্যক মানে তো উভয় অক্ষকে ছেদ করবে। স্যার করবে। এবার আসি, আমরা দেখি এক্স অক্ষকে ছেদ করে কারা। আচ্ছা বলো তো এক্স অক্ষকে যদি কোনো বিন্দু ছেদ করে তাহলে সেই বিন্দুর কে শূন্য বলো তো? এক্স অক্ষকে ছেদ করে মানে এক্স অক্ষের উপরে কে শূন্য? ওয়াই শূন্য। তাহলে আমরা এইটা যদি আমরা আঁকতে চাই, এখানে আমি ধরে নিচ্ছি এই সরলরেখাটা এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। এবার আসো, যেহেতু এক্স অক্ষকে এ বিন্দুতে ছেদ করে, খুব ভালো করে খেয়াল করো, আমি শর্টকাটে লিখছি এইভাবে লিখছি, এক্স অক্ষকে এ বিন্দুতে আর ওয়াই অক্ষকে বি বিন্দুতে ছেদ করে। তাহলে বলতো এক্স অক্ষের উপরে কোন বিন্দু কি শূন্য? কোটি শূন্য। তার মানে এই যে কোটি পেয়ে গেছে শূন্য। এখন শুধু এক্স অক্ষের উপরে ভুজ দরকার, তাই না? আচ্ছা কোটি শূন্য মানে কি? কোটি মানে কি ওয়াই না? জি স্যার। তাহলে এখানে ওয়াই শূন্য বসাও, তাহলে এক্স এর মান কত আসে? 7। তাহলে এক্স এর মান 7, তার মানে এই বিন্দুর ভুজ পেয়ে গেছে 7, পাস হয়ে গেল, এই বিন্দু পেয়ে গেলাম। কথা ক্লিয়ার? এবার আসো বি বিন্দু, তো আমি ধরছি ওয়াই অক্ষে ছেদ করে, বি বিন্দু কোথায় আমি জানি না, ওয়াই অক্ষের যে কোনো একটা জায়গায় হবে না, এই জায়গায় এই যে কোনো একটা জায়গায় হবে। এখন বি বিন্দুর উপরে, বি বিন্দু যেহেতু ওয়াই অক্ষের উপরে, ওয়াই অক্ষের উপরে কোন বিন্দুর কি শূন্য? ভূত শূন্য। ভূত শূন্য মানে কি? প্রথমটা শূন্য, অর্থাৎ এক্স শূন্য। তাহলে এক্স এখানে শূন্য বসা, ওয়াই এর মান কত আসে? 7। তাহলে 0 7 বি বিন্দুটা, তাহলে কিন্তু আমি এ বিন্দু আর বি বিন্দু পেয়ে গেছি। এ বিন্দুতে 7 0, তাহলে ডান দিকে 7 0, এখানে দিলাম 7 0, এটা হচ্ছে এ বিন্দু। আর বি হচ্ছে 0 7, এই যে 0 ওই পাশে দাও 7, বাস এটা বি বিন্দু, বাস দুটো যোগ করে দাও। কি সমীকরণটা সরলরেখা তৈরি করা শিখছো? জি স্যার। তাহলে এইটাই সহজ না তিনটা বিন্দু বের করা সহজ?
এটাই সহজ। এইটা সহজ। গুড। তাহলে আমরা এইটা দুই রকম ভাবে শিখলাম। এটাকে কিন্তু আবার আরেকটা টেকনিকে শেখা যায়। এই যে উপরে ডান পাশে 7 আছে, ডান পাশে 1 বানাও, ওই ওকে 7 দ্বারা ভাগ দাও, তাহলে x/7। স্যার এটা উপরে হবে না, হ্যাঁ, স্যার এটা উপরে হবে না, স্যার 0 স্যার 7 বুঝছো না? ও জি স্যার। আবার 7 দ্বারা ভাগ করে এ কেন প্রকাশ করতে পারি? যেমন x এর নিচে যেটা সেটা হচ্ছে এ হচ্ছে ডান পাশে 7, আর y এর নিচে যেটা 7 এটা এইভাবে দেওয়া যায়। তার মানে তুমি যেভাবে করো না কেন অঙ্ক হয়ে যাবে। তো আমরা যে পর্যন্ত পড়লাম আজকে এ পর্যন্ত থাকবে, এরপরে আর একটু কিছু টুকিটাকি দিয়ে ইনশাল্লাহ আমরা অঙ্কে চলে যেতে পারবো সামনের দিন। আমরা আর দুই একটা টুকিটাকি আছে সামান্য কিছু। তোমাদের কাজ হচ্ছে, তোমাদের হোমওয়ার্ক এই যেমন হচ্ছে 11.1, 11.2, 11.3, 11.4 এর সকল টুকিটাকি এবার ঠামু দিলাম, ঠাটা মুখস্থ করবা। মানে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, একদম ডট যদি থাকে সেই ডট পর্যন্ত করে ফেলবা। আর অঙ্ক বেশি, অঙ্ক আর তেমন পুরাতন পড়াও দিলাম না, এইটা খুব ভালো করে পড়ো। কারণ এই চ্যাপ্টারটা খুব ভালো করে পারলে এই চ্যাপ্টার থেকে তোমার প্রশ্ন কমন করে যাবে। 11 অধ্যায় থেকে তুমি 1 সেট প্রশ্ন পেয়ে যাবা, একবার 10 নম্বর পেয়ে যাচ্ছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবা। অবশ্যই পড়া কিন্তু অল্প দিলাম, শুধু টুকিটাকি দিয়েছি, যা যা দিয়েছি সবগুলো ক্লিয়ার করবা, যেন আমি অঙ্ক করতে খুব দ্রুত। আমরা 11.4 ধরলে পারি ইনশাল্লাহ 2 থেকে 3 দিন লাগবে সর্বোচ্চ, তার ভিতরে শেষ হয়ে যাবে। এই সপ্তাহের ভিতরে আমরা শেষ করে দিতে পারবো আশা করি, কারণ কালকেও পড়া আছে, শুক্রবারও পড়া আছে, সেটা শেষ করে হয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।